নমস্কার, আমি সোহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 5:35, 16ই নভেম্বর। আর আমি যাচ্ছি আমার খুব ফেভারিট একটা জায়গায়, যেখানে আমার মনে হয় এই সময়, মানে এই যে নভেম্বর ডিসেম্বর, এই সময়টা যাওয়ার জন্য দারুণ একটা জায়গা। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জায়গা শান্তিনিকেতন। তো এত তাড়াতাড়ি রওনা হচ্ছি কারণ রাস্তাটা অনেকটা বেশি, প্রায় এখান থেকে ধরুন 170 কিলোমিটারের মতো সময় লাগবে। মাঝখানে দাঁড়াতে দাঁড়াতে যাব। এই যে দেখুন, চারপাশটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে, মানে এখনো হচ্ছে ঠিকঠাক করে সূর্য ওঠেনি। এটা হচ্ছে কোনো লং ড্রাইভে যাওয়ার জন্য একদম উপযুক্ত সময়। তাহলে চলুন রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে শুরু করে দিই আজকের জার্নি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আর আজকে আমাদের যে গন্তব্য, সেখানকার শুধু রাঙামাটিতেই নয়, আকাশে বাতাসে প্রত্যেকটা ধূলিকণার সাথে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে আপনারা হয়তো অনেকবার গেছেন এবং এই জায়গাটা সম্পর্কে নতুন করে আর কোনো ইনফরমেশন দেওয়ার হয়তো নেই। তবে হ্যাঁ, আমি প্রত্যেকটা জায়গাকে একটু নতুনভাবে আবিষ্কার করতে খুব ভালোবাসি। তাই শান্তিনিকেতন শহরের একদম বাইরে কোপাই নদীর পাশে ভীষণ সুন্দর একটা পরিবেশে আজকে এমন একটা থাকার জায়গার সন্ধান আপনাদের দেব, যেটা আপনারা কিন্তু চাইলেও মিস করতে পারবেন না। শহরের কোলাহলের বাইরে হলেও এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা খুবই সুন্দরভাবে অ্যাক্সেসেবল। আর তাই পারলে আমার এই ব্লগটা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করে দিই আজকে আমার শান্তিনিকেতনের সফর। সকাল হোক বা সন্ধে, আমি যখনই বেরোবো বিলুই কিন্তু অবশ্যই আমাকে টাটা করতে আসবে, যেন হম্বিতম্বি করে বলতে চায়, যেখানেই যাও বাপু সময় মতো কিন্তু ফিরে এসো। আপাতত নিবেদিতা সেতুর উপর দিয়ে চলেছি। বর্ধমানটা ক্রস করেই তারপরে যে 108 শিবের মন্দির আছে, সেখান থেকে আমরা ডান দিকের রাস্তাটা নেব। আমরা চলতে চলতে আমাদের প্রথম বিরতিটা নেব এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে শক্তিগড়ে। সকালে রাস্তা ফাঁকাই আছে, তাই মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম শক্তিগড়। এবারে মিষ্টি হিসাবে ল্যাংচাটা আমার অতটাও প্রিয় নয়, তবে এখানে এত বড় বড় গামলার মধ্যে এত এত ল্যাংচা দেখতে কিন্তু আমার দারুণ লাগে। আর এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট, এখন 4টে করে কচুরি, তার সাথে সাথে ছোলার ডাল। দোকানটার নাম হচ্ছে আদি ল্যাংচা ভবন। আর কচুরি এবং তরকারি দুটোই অসাধারণ। এবারে আবার আমরা এগিয়ে চললাম শান্তিনিকেতনের দিকে। তবে এই রাস্তাটা কিন্তু থ্রু আউট ভালো। শুধুমাত্র গুসকরা, সুরুল এইসব জায়গাগুলোয় গ্রামের কাছে রাস্তাগুলো একটুখানি সরু, বাকি কিন্তু সবই এইরকম সুন্দর রাস্তা। মাত্র 1.5 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু ঢুকে গেছি শান্তিনিকেতনে। এবারে ব্যাপারটা হলো, এই রাস্তাটাকে একটু চেনা চেনা লাগছে। সোনাঝুরি হাটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান দিকে চলে যাওয়া যায় স্টেশনের দিকে, আর বাঁ দিকে থাকছে কোপাই নদী, এবং সেটা পার করেই হচ্ছে আমাদের আজকের আস্তানা। আজকের দিনটা হলো শনিবার, তাই অলরেডি কিন্তু হাট বসতে শুরু করে দিয়েছে। আপনারা যদি স্টেশন থেকে এখানে আসতে চান, তাহলে টোটোতে বলবেন কোপাই নদী ক্রস করে ঘোষপাড়ার ওখানে যাব। আর এই প্রপার্টিটার নাম হচ্ছে সঞ্চয়িতা। আমরা যখন ট্রেনে করে এসেছিলাম, আমাদের টোটো ভাড়া পড়েছিল গোটা টোটোটার জন্য 200 টাকা। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু ম্যাপ দেখে আসলে কোনো রকম কোনো শহরের জ্যামের মধ্যে পড়তেই হবে না। এখানে আসলে বেশ কয়েকটা বাংলো রয়েছে, এবং সেই বাংলোগুলোর বিভিন্ন রকম মালিকানা আছে, এবং কিছু কিছু বাংলো কিন্তু এখানে ভাড়া দেওয়া হয়। আপনারা যদি বেলা শেষে সিনেমাটা দেখে থাকেন, সেখানে কিন্তু যেরকম বাংলো দেখানো হয়েছিল শান্তিনিকেতনে, এটা কিন্তু একদম ওই রকম, এবং শহরের কোলাহল থেকে একদম বাইরে। অ্যারাউন্ড বাজে 11টা, আমরা পৌঁছে গেছি।
তো রাস্তাটা খুব থ্রু আউটই ভালো, সুতরাং খুব একটা প্রবলেম হয়নি। আর এখন আমাদের যে ডেস্টিনেশন শান্তিনিকেতনের কাছে সঞ্চয়িতা, সেখানে আমরা ঢুকে গেলাম। এবার এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে, এই বাংলোটাতে আজকে আমরা থাকবো। এবার চলুন বাংলোর ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে একটা পুরোদস্তুর সুন্দর কিচেন রয়েছে, যে কিচেনে আপনারা চাইলে কিন্তু রান্নাবান্নাও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ফ্রিজ রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, মাইক্রোওয়েভ ওভেন, চিমনি সব কিছুই কিন্তু রয়েছে। নিচে রয়েছে একটা ডাইনিং কাম লিভিং রুম, সেটা সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর এখান থেকে এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখাচ্ছি দোতলায় কি আছে। ও বলতে ভুলে গেলাম, এখানে এই ড্রয়িং রুমের পাশে কিন্তু একটা ওয়াশরুমও রয়েছে। দোতলায় রয়েছে দুটো ডাবল বেডরুম, একটা বেড একটু বড়, মানে সেখানে আরামসে 3 জনও শোয়া যায়, আর একটা বেড রয়েছে 2 জনের মতো। এবারে দুটো রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে এবং বাথরুমে গিজারের ব্যবস্থাও রয়েছে। আর দুটো রুমই কিন্তু এয়ার কন্ডিশনড। আর এটা হচ্ছে আর একটা রুম, এই রুমটা হচ্ছে সাইডের দিকে। যেরকম বলেছিলাম, ওই খাটটার থেকে এই খাটটা একটু ছোট, তবে দেখুন ওয়াশরুম কিন্তু এখানেও অ্যাটাচডই রয়েছে। ঘরে কিন্তু একটা ওয়ার্ড্রবও দেওয়া আছে এবং তার সাথে সাথে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও কিন্তু তার মধ্যে রাখা আছে। এছাড়াও ছোটোখাটো জিনিসের ওপরেও নজর রাখা হয়েছে, যেমন হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে অল আউটও দেওয়া আছে। আর এবার দেখাচ্ছি এখানে সব থেকে সুন্দর জায়গাটা। এই যে দেখুন, দোতলাতেও কিন্তু সুন্দর করে একটা সোফা দেওয়া আছে এখানে বসে আড্ডা মারার জন্য। আর তারপরে এখান থেকে বেরিয়ে রয়েছে এইরকম সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনিটাতে বসে সামনের এই সবুজ চারিদিকটা দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। শান্তিনিকেতনের আকাশে বাতাসে একটা আলাদা রকম অনুভূতি আছে, যে এখানে আসলেই মনটা একদম অন্যরকম হয়ে যায়। যতবার এসেছি একই রকম ফিলিংস হয়েছে। তো যেহেতু এসেছি, আসার পরে সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে একটু লেট হয়ে গেছে, যদিও 11টা সাড়ে 11টায় ঢুকে পড়েছিলাম। তারপরে আবার একটুখানি বাজারের দিকে গেছিলাম, কারণ এই জায়গাটার আশপাশে খুব একটা দোকানপাট নেই। তো আমরা বাজারে গিয়ে কিছু খাবার দাবার কিনে এনে একটু খাওয়া দাওয়া করে এবারে আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে ওখানে যে রামশ্যাম রেস্টুরেন্ট আছে, ইচ্ছে আছে আমরা সেখানে লাঞ্চ করব। তো একটু লেট হয়ে গেছে, জানি না গিয়ে আবার এখনো পাবো কি না। তবে আজকে শনিবারের হাট আছে, আর সূর্য যতক্ষণ থাকে হাট ততক্ষণ থাকে। আর এখন তো শীতকাল প্রায় এসে গেছে, মানে আসতে চলেছে, সুতরাং আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। দেখা শান্তিনিকেতনে আপনারা হয়তো অনেকেই এসেছেন এবং অনেক ভালো ভালো বড় বড় এখানে রিসর্ট আছে, এখানে হোটেল আছে, এখানে হয়তো অনেক হোমস্টে আছে। কিন্তু আমার চিরকালই, আমি যত জায়গাতেই যাই, আমার কিন্তু খুব, আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন অবভিয়াসলি জানেন যে আমি কিন্তু খুব একটা ভিড় ভাড়, খুব কনজেস্টেড জায়গা আমার একদম পছন্দ নয়। তাই শান্তিনিকেতনের মতন এরকম একটা জায়গাতে এসেও কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি এবং খুঁজে নিয়েছি সেরকমই আমার মনের মতো একটা জায়গা। সেটা হচ্ছে এই সঞ্চয়িতার এই যে প্রপার্টিটা, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এরকম টাইপের বাংলো আছে, অনেকগুলো বাংলো আছে। তো এখানে এই বাংলোগুলোতে আমরা যেটাতে সাধারণত থাকি, সেটাতে 2টো করে রুম থাকে, যেগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এই ব্লগটাতে। তো মানে এখানে একটা অদ্ভুত, যেটা ভালো, একটু শহরের বাইরে কোপাই নদীটা ক্রস করে, কিন্তু এখানে আপনারা যে নিস্তব্ধতা বা এখানে আপনারা যেরকম পরিবেশটা পাবেন, সেটা কিন্তু শান্তিনিকেতনের ভেতরে থাকলে কখনোই পাবেন না। সুতরাং এই জন্য আমি যতবারই আসি, প্রথম কিন্তু আমার অপশান হয় এটা না পেলে অন্য কোথাও যাই, বাট এটা কিন্তু আমার সবসময় হিট লিস্টে ফার্স্টে থাকে। এখানে প্রত্যেকটা বাংলোর নিচে কিন্তু এইরকম গাড়ি রাখার ব্যবস্থাও করা আছে, সুতরাং খুবই সেফ। আর এখানে আলাদা কিন্তু কেয়ারটেকারও আছে, যাদের কাছে কিন্তু চাবি থাকবে, মানে যাদের কাছ থেকে আপনাদের চাবি কালেক্ট করতে হবে। এবং এই যে মেঘদূত হোমস্টেটা লেখা আছে, এইটার কিন্তু সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এখান থেকে গাড়িতে অথবা টোটো করে সোনাঝুরির হাটের দূরত্ব কিন্তু মাত্র 10 মিনিট। তাই আমরা দেরি না করে চলে এলাম সোনাঝুরির হাটে।
গাড়ি পার্ক করে আমরা সোজা গেলাম হাটের মধ্যে, কারণ প্রথমেই পেটটাকে শান্ত করতে হবে। কিন্তু রামশ্যাম রেস্টুরেন্টের সামনে এসে দেখলাম বিশাল ভিড়, প্রচুর লাইন এবং ওয়েটিং টাইমটা অনেকটা। কিন্তু পেট আর ততক্ষণ কিন্তু আমাদের কথা শুনবে না, তাই তার পাশেই দেখলাম রয়েছে রোশনাই রান্নাঘর। দেখে বেশ ভালোই মনে হলো, আর নতুন জায়গা ট্রাই করতে তো সবসময় ভালো লাগে, তাই ঢুকে পড়লাম এই রোশনাই রান্নাঘরে। এখানেও কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে, আর ভেতরের পরিবেশটাও যথেষ্ট সুন্দর। এখানে দেখলাম এই যে সমস্ত পর্দা করা আছে সেগুলো সব গামছা দিয়ে, এটা কিন্তু আমার বেশ ইউনিক লাগলো। আমি কিন্তু রামশ্যাম রেস্টুরেন্টে এর আগেও খেয়েছি, কিন্তু এখানে এসে ঢুকেই পরিবেশটা কিন্তু আমার অনেক সুন্দর লাগলো। তার কারণ হচ্ছে দেখুন, এই যে উপরে চাটাই দেওয়া, তারপরে হচ্ছে দেওয়ালে আলপনা আঁকা, এবং অতটাও ভিড় নেই। আমার ঢুকেই কিন্তু প্রথম দর্শনেই বেশ ভালো লাগলো। এবার একটাই জিনিস মনে হলো যে আসল জিনিস খাবারটা কেমন হবে। তো খাবারের প্রেজেন্টেশনটা নিয়ে প্রথমেই বলি, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। আমরা মাটন থালি নিয়েছিলাম, তবে একটু বাড়িয়ে বলছি না, খাবারের গুণমান এবং স্বাদ দুটোই অতুলনীয় ছিল। এই সোনাঝুরি হাটে আসলে সত্যি কথা বলছি, আমার মনে হয় মোস্ট অফ দ্য জিনিস সব কিনে ফেলি, কিন্তু মানে পকেটের দিকে তাকিয়ে তারপরে নিজেকে আবার সংযত করে নিই। নিজেকে প্রচুর সংযত করে রাখার পরেও আর পারা গেল না, আমি দুটো শাড়ি কিনেই ফেললাম। সোনাঝুরির হাট থেকে আমরা সোজা চলে এলাম কোপাই নদীর ধারে, এখানে বাউল গান শুনতে শুনতে কিছুটা সময় কাটাবো বলে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। এইখানেই কিন্তু এই যে চারপাশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ তার অনেক কালজয়ী সৃষ্টি, মানে গান কবিতা বলুন, অনেক কিছু কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছে। যদিও এখানে দেখতেই পাচ্ছেন এখন সেই নদীর যেমন নাব্যতা হ্রাস পেয়েছে, সেরকম জলেও নোংরা, মানে দেখে হয়তো সেই রকম নদী নদী ব্যাপারটা মনে হচ্ছে না, কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু ভাবলেই কেমন একটা মানে অবাক লাগে, অনেক ভালো লাগার একটা ব্যাপার আছে এই কোপাই নদীর ধারে, যে এখানেই অনেক অনেক কালজয়ী উপন্যাস, গান, কবিতা সব সৃষ্টি হয়েছে। ঝুপ করে সন্ধ্যা নেমে এলো আর চারিদিকে আলো জ্বলে উঠল। আমরা সন্ধেবেলা একটু গেছিলাম, মানে একটু বেরিয়েছিলাম সেখানে, কারণ এইখানে আশপাশে যেরকম বলেছি কোনো দোকানপাট নেই, তো একটু কিছু সন্ধেবেলার খাবার এবং একটা দোকান থেকে চিকেন কষা আর রুটি কিনে আনলাম। 8:30 বাজে। এখানে কিন্তু নভেম্বরের মোটামুটি আজকে 17 তারিখ 16 তারিখ, তো তাতে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়ে গেছে, আর এখানকার লোকজন কিন্তু পুরো জ্যাকেট ফ্যাকেট সোয়েটার পরে রাস্তায় ঘোরাফেরা করছেন। তো আমরা এতটা এক্সপেক্ট করিনি, তাও আমি একটা স্টোল এনেছিলাম, তাই ভাগ্য ভালো। তো এবারে আমরা কিনে টিনে নিয়ে এলাম, এবারে এখানে বসে একটু গল্প করব, গান টান শুনবো, খাওয়া দাওয়া করবো।
তো আজকের দিনটা খুব সুন্দর গেছে। একটা ছোট ট্রিপ ছিল, বাট যথেষ্ট ভালো লেগেছে। এখানকার একদম পাশে বেরিয়েই হয়তো কোনো খাবারের দোকান নেই, কিন্তু খানিকটা এগিয়ে গিয়ে পরপর কিছু রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা খাবার নিয়ে আসতে পারেন, বা আপনারা এখানে বসেই অর্ডার করতে পারেন খাবার। এবং সেটা ছাড়া আপনারা যদি আগে থেকে কেয়ারটেকার দাদাকে বলে দেন, উনিও কিন্তু আপনাদের কিছু খাবার হোম ডেলিভারি করারও ব্যবস্থা করে দিতে পারেন। আর চাইলে তো রান্না করার ব্যবস্থাও রয়েছে, সেটাও করা যায়। আর এই গেটটা কিন্তু রাত্রি 11টার পর সিকিউরিটি পারপাসে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আর এখানকার ভাড়া সম্পর্কে বলি। এখানে কিন্তু যেহেতু দুটো রুম আছে, পুরো বাংলোটাই আপনাকে নিতে হয় ভাড়া হিসেবে, সুতরাং সেই হিসাবে হয়তো 5 থেকে 6 হাজার মতো ভাড়া পড়ে পুরো বাংলোটা। তবে এটা কিন্তু ভ্যারি করে, সেটা আপনারা কিন্তু এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা জেনে যাবেন। সুপ্রভাত, খুব সুন্দর একটা সকাল। আমরা অলমোস্ট উঠে রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাব হচ্ছে কোপাই নদীর ধারে। সেখানে চা আর হালকা কিছু জলখাবার খেয়ে আমরা কিন্তু আজকে আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। চা আর ডিম টোস্ট খেতে খেতে আমরা বাউল গান শুনছি। কোনো একটা ট্রিপের এত সুন্দর এন্ডিং মনে হয় আর হতে পারে না। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? আমি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে, ছন্দছাড়াকে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমার একটা পেজ রয়েছে ছন্দছাড়া নামে, সেটাকেও ফলো করে দিলে খুব ভালো লাগবে। আর আপনাদের এখানকার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য হেল্প করে দিতে। সকলে অনেক অনেক বেড়াতে থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।